আজকের যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এটি একজন প্রবাসী যুবকের জীবনে ঘটে যাওয়া এমন একটি সত্য ঘটনা, যা শুনলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু অস্বীকারও করতে পারবেন না। একজন সাধারণ ছেলে বিদেশ গিয়ে এক পরীর প্রেমে পড়ে এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করে ফেলে। কিন্তু সবকিছু শুরুটা ছিল এক ভয়ঙ্কর রহস্যময় রাত থেকে। শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষটা আপনাকে চমকে দেবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? স্বাগত আমাদের আরও একটি বাস্তব রহস্যময় ঘটনার ভিডিওতে। আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। আমি আমি আছি আপনাদের সঙ্গে, আর যে মিজু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। আমার নাম রাকিব। আমি বাংলাদেশের সিলেট জেলার একটি ছোট গ্রাম থেকে উঠে আসা একজন ছেলে। ছোটবেলা থেকেই আমাদের সংসারে ছিল অভাব। বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। কিন্তু আমি সবসময় চেয়েছি এমন কষ্টের জীবনটা বদলাতে। তাই একদিন সিদ্ধান্ত নিলাম আমি প্রবাসে যাব। 21 বছর বয়সে আমি চলে গেলাম দুবাই। নতুন দেশ, নতুন জীবন, আর অজানা এক ভবিষ্যৎ। প্রথম কয়েকদিন সবকিছু ভালো লাগছিল, কিন্তু ধীরে ধীরে একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করলো। রাতে কাজ শেষে যখন রুমে ফিরতাম, চারপাশটা একদম নিঃশব্দ থাকতো। কখনো কখনো মনে হতো কেউ যেন আমাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকালে কাউকে দেখা যেত না। একদিন রাত 12, একদিন রাত প্রায় 2টা, আমি কাজ শেষে ফিরছিলাম। রাস্তা একদম ফাঁকা, চারদিকে হালকা বাতাস। হঠাৎ আমি দূরে একটা সাদা ছায়া দেখতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মানুষ, কিন্তু যতই কাছে যেতে লাগলাম, আমার বুকের ধুকধুকানি ততই বেড়ে যাচ্ছিল, কারণ ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছিল। একজন মেয়ে, সাদা পোশাক, আর তার চারপাশে হালকা নীল আলো জ্বলছে। আমি তখন বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মানুষ না। আমি ভয়ে থেমে গেলাম, কিন্তু উঠে সে- কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো আর বলল, ভয় পেও না। কিন্তু সে কে ছিল? কেন সে আমাকে ডাকছিল? আর কেন শুধুমাত্র আমাকেই সে দেখতে পাচ্ছিল? আমি ভয়ে দাঁড়িয়েছিলাম, আমার শরীর যেন কাজ করছিল না। হঠাৎ মেয়েটি আবার বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তার কণ্ঠস্বর ছিল একদম নরম আর শান্ত, কিন্তু সে কণ্ঠে এমন একটা শক্তি ছিল যা শুনে আমি চুপ করে গেলাম। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? আপনি এখানে কি করছেন? মেয়েটি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। তারপর ধীরে ধীরে বলল, আমি মানুষ নই, আমি একটা পরী। এই কথাটা শোনার পর আমার মাথা ঘুরে উঠল। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি নিজেকে চিমটি কাটলাম, কিন্তু সবকিছুর বাস্তবিক ছিল। আমি বললাম, এটা অসম্ভব। আমি মানুষ ছাড়া অন্য কিছু হতে পারে না। মেয়েটি হালকা হাসল। তার হাসিটা ছিল অদ্ভুত সুন্দর। সে বলল, তুমি যা দেখছো সেটাই সত্যি। সবকিছু চোখে দেখা যায় না। আমি তখন পুরো বিভ্রান্তে হয়ে গেছি। আমি বললাম, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? মেয়েটি আমার একটু কাছে এগিয়ে এলো, আর আমি ভয়ে আবার পিছিয়ে গেলাম। সে বলল, আমি অনেকদিন ধরে তোমাকে দেখছি, এই শহরে আসার পর থেকেই। তোমার একাকিত্ব আমি বুঝতে পারি, তোমার কষ্ট আমি দেখি। এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি আমাকে কিভাবে দেখছেন? আমি তো আপনাকে কখনো দেখিনি। মেয়েটি বলল, আমি সবসময় তোমার আশেপাশেই থাকতাম, কিন্তু তুমি আমাকে দেখতে পেতে না। আজ আমি নিজেকে তোমার সামনে প্রকাশ করেছি, কারণ তুমি এখন আমাকে দেখতে পারবে। আমি বললাম, কেন? আমি দেখতে পাবো? সে বলল, কারণ তুমি অন্যদের মতো না। তোমার ভেতরে একটা আলাদা শক্তি আছে।
এই কথাটা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। আমি তো একজন সাধারণ মানুষ। আমার মধ্যে আবার কি শক্তি থাকবে? আমি বললাম, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি চান আমার কাছে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমি একা। এই কথাটা শুনে আমি থেমে গেলাম। আমি বুঝতে পারছিলাম তার কথার ভেতরে কষ্ট আছে। সে আবার বলল, আমাদের জগতে অনেক নিয়ম, অনেক বাধা। আমি সেখানে থেকেও একা। আর তুমি এখানে থেকেও একা। তাই আমি তোমার কাছে এসেছি। এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না ভয় পাবো নাকি তার কথা শুনবো। আমি বললাম, আপনি কি আমার ক্ষতি করবেন? সে সাথে সাথে মাথা নাড়ল, না, কখনোই না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, আপনার নাম কি? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম মেহরিন। তার নামটা শুনে আমার অদ্ভুত লাগলো, ভালো লাগলো। আমি বললাম, আপনি কি সবসময় এভাবেই আসবেন? সে বলল, যদি তুমি ভয় না পাও, আমি আসবো। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে, কিন্তু কেউ যদি দেখে? সে হালকা হাসলো, কেউ দেখতে পাবে না, শুধু তুমি দেখতে পাবে। আমি তখন বুঝতে পারছি না আমার জীবনে অদ্ভুত কিছু শুরু হতে যাচ্ছে। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম। আমি আমার জীবনের সব কষ্ট তাকে বললাম। সে চুপচাপ শুনছিল, মাঝে মাঝে সুদূর বলছিল, আমি বুঝতে পারছি। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল সে সত্যিই আমাকে বুঝতে পারছে। রাত আরো গভীর হয়ে গেল। হঠাৎ সে বলল, এখন আমাকে যেতে হবে। আমি বললাম, আবার আসবে কবে? সে একটু হাসলো, হ্যাঁ, আমি আবার আসবো। এই বলে সে ধীরে ধীরে পিছিয়ে গেল। আর আমার চোখের সামনে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। কিন্তু আমার মনে হচ্ছিল এটা আমার জীবনের শুরু। একটা অজানা রহস্যের শুরু। একটা অদ্ভুত সম্পর্কের শুরু, যার শেষ আমি তখনও জানতাম না। পরের দিন সকাল পর্যন্ত আমি ঘুমাতে পারিনি। বারবার সেই মেয়েটার কথা মনে পড়ছিল। তার চোখ, তার কণ্ঠ, তার কথা, সবকিছু যেন মাথার মধ্যে ঘুরছিল। আমি তখনও জানতাম না এই মেহেরিন শুধু আমার জীবনে আসেনি, সে আমার পুরো জীবনটা বদলে দিতে গেছে। এবং সামনে আমার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় কিছু ঘটনা। সকালের আলো ফুটে যাওয়ার পরও আমি ঠিক মতন ঘুমাতে পারিনি। বারবার শুধু মেহেরিনের কথা মনে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি সত্যিই একজন পরীর সাথে কথা বলেছি নাকি এটা আমার কল্পনা। কিন্তু আমার মনে হচ্ছিল এটা পুরোপুরি বাস্তব। আমি কাজে গেলাম, কিন্তু সারাদিন কাজে মন বসছিল না। বারবার রাতের অপেক্ষা করছিলাম কখন আবার তাকে দেখতে পাবো, কখন আবার তার সাথে কথা হবে। দিনটা অনেক কষ্টে কাটলো। রাত নামতেই আমার বুকের ভেতর ধুকধুকানি শুরু হয়ে গেল। আমি কাজ শেষ করে আগের দিনের শেষ সেই রাস্তায় দাঁড়িয়ে রইলাম। চারপাশে নিঃশব্দ, হালকা বাতাস বইছে। আমি অপেক্ষা করছি। মিনিট পার হচ্ছে, তারপরও হঠাৎ আমার সামনে আবার সেই নীল আলো জ্বলে উঠল। আমি চমকে তাকালাম আর দেখলাম মেহের দাঁড়িয়ে আছে। আমার বুকটা হালকা হয়ে গেল। আমি না চাইলেও একটু হাসলাম। সে বলল, তুমি আবার এসেছো? আমি বললাম, হ্যাঁ, আমি অপেক্ষা করছিলাম। সে মৃদু হাসলো। তার চোখে আজ অন্যরকম একটা আলো ছিল। আমি বললাম, তুমি সত্যিই আসবে ভেবেছিলাম না। সে বলল, আমি কথা দিলে রাখি। এই কথাটা শুনে আমার ভিতরে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলো।
আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। রাস্তার আশপাশ দিয়ে চারপাশে কেউ নেই, শুধু আমি আর সে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সবসময় এমনভাবে আসতে পারো? সে বলল, না, সবসময় না, আমাদের কিছু নিয়ম আছে। আমি বললাম, কেমন নিয়ম? সে কিছুক্ষণ চুপ করে থাকলো আর বলল, আমরা মানুষের জগতে বেশি সময় থাকতে পারি না, আর কাউকে নিজেদের দেখাতেও পারি না। আমি বললাম, তাহলে আমাকে কেন দেখালে? সে আমাকে আমাকে বলল, তার চোখে এক ধরনের গভীরতা ছিল। সে বলল, কারণ তুমি আলাদা। এই কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে সে কেন বারবার আমাকে আলাদা বলছে। আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। সে তার জগতের কথা বলল, একটা অদ্ভুত সুন্দর জগৎ, যেখানে আলো আছে, কিন্তু সেই আলো আমাদের জগতের মতো না। সবকিছুই অন্যরকম। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তার কথা বলার ধরনটাই এমন ছিল যে শুনলেই ভালো লাগে। আমি তাকে বললাম, তুমি কি সবসময় একা থাকো? সে একটু থেমে বলল, হ্যাঁ, আমি বেশিরভাগ সময়ই একাই থাকি। তার কণ্ঠে একটা কষ্ট ছিল। আমি সেটা বুঝতে পারলাম। আমি বললাম, তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো। সে আমার দিকে তাকিয়ে খুব হাসলো। আমি তো সেটাই করছি। এই কথা শুনে আমি চুপ করে গেলাম। আমার ভেতরে তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেটা আগে কখনো অনুভব করিনি। এরপর থেকে প্রতিদিন রাতে আমাদের দেখা হতে লাগলো। আমি কাজ শেষ করে আসতাম, আর সে অপেক্ষা করত। আমরা গল্প করতাম, হাসতাম, কখনো কখনো চুপচাপ বসে থাকতাম। কিন্তু সেই নীরবতাও ভালো লাগতো। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি তাকে না দেখলে অস্থির হয়ে যাই। একদিন আমি তাকে বললাম, মেরিন, তুমি যদি না আসো আমার খুব খারাপ লাগে। সে চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমারও অনেক খারাপ লাগে। এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি তখন বুঝে গেলাম আমাদের মধ্যে কিছু একটা তৈরি হচ্ছে, একটা সম্পর্ক। সেটা সাধারণ না। একটা রাতে আমরা বসেছিলাম, হঠাৎ আমি খেয়াল করলাম সে আমার খুব কাছে চলে এসেছে। তার শরীর থেকে একটা অদ্ভুত সুগন্ধ আসছিল। আমার মাথা যেন ঘুরে যাচ্ছিল। আমি ধীরে বললাম, মেহরেন। সে আমার দিকে তাকালো। আমার চোখ একসাথে আটকে গেল। কিছুক্ষণ কেউ কিছু বললাম না। তারপর সে ধীরে আমার হাত ধরল। তার হাত ছিল ঠান্ডা, কিন্তু স্পর্শটা ছিল অদ্ভুত শান্ত। আমি যেন অন্য এক জগতে চলে গিয়েছিলাম। সে বলল, রাকিব, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি একটু দেরি না করে বললাম, হ্যাঁ, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। সে তখন একটু হাসলো। তারপর বলল, তাহলে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমি বললাম, কি জিনিস? সে বলল, আমার জগৎ। এই কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমার মনে ভয় আর কৌতূহল একসাথে কাজ করছিল। আমি বললাম, আমি কি সেখানে যেতে পারবো? সে বলল, পারবে, কিন্তু একবার গেলে সবকিছু বদলে যাবে। এই কথাটা শুনে আমার বুক ধক ধক করে উঠল। আমি বুঝতে পারলাম না এটা কোনো সাধারণ বিষয় না, কিন্তু তারপরও আমি তার চোখের দিকে তাকিয়ে ছিলাম, আর মনে হচ্ছিল আমি তাকে না বলতে পারবো না। সেই মুহূর্তে আমি জানতাম না আমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা আমার পুরো জীবনটাই বদলে দেবে, আর আমাকে নিয়ে যাবে একটা অজানা রহস্যময়, এক ভয়ঙ্কর জগতে, যেখানে যেখান থেকে ফিরে আসা এত সহজ হবে না। আমি তখন দিলোরার মেহেরানির দিকে তাকিয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম, এই অদ্ভুত রাজ্যের রহস্যময়ের শেষটা কোথায়?
চারদিকে আবার আলো ফিরে এসেছে, কিন্তু সেই ঘটনার পরেও আমার ভিতরের অস্থিরতা পুরোপুরি কাটছিল না। মেহেরিন আমার হাত ধরে আস্তে করে বলল, আলামিন, তুমি কি ভাবছো? আমি একটু চুপ থেকে বললাম, সবকিছু ঠিক হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এখনো কিছু একটা বাকি আছে। মেহেরিন অবাক হয়ে আমার দিকে তাকালো। বাকি কি? বাকি? কি বাকি? আমি বললাম, যে তান্ত্রিকটা এত শক্তিশালী ছিল সে এত সহজে চলে গেল, এটা কি স্বাভাবিক? মেহেরিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি ঠিকই বলেছ। আমারও মনে হয় বিষয়টা এত সহজ না। ঠিক সেই সময় রাজপ্রাসাদের এক প্রহরী দৌড়ে এসে বলল, রাজকুমারী, বাইরে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। আমরা দুজনে দ্রুত বাইরে বের হলাম। বাইরে গিয়ে দেখি আকাশে আবার কালো মেঘ জমতে শুরু করেছে। চারপাশে অদ্ভুত একটা ঠান্ডা বাতাস বইছে। গ্রামের চীনেরা সবাই ভয় পেয়ে একত্রিত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারলাম ও ফিরে এসেছে। মেহেরিন কাকা কালায় বলল, মানে? আমি বললাম, ও তান্ত্রিকটা সে আমাদের সাথে খেলা করছে। ঠিক তখনই আকাশে একটা বজ্রপাত হলো, আর সেই বজ্রপাতের আলোতে আমরা দেখতে পেলাম দূরে পাহাড়ের উপর একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে হাসতে লাগলো। একটা ভয়ঙ্কর গলা ভেসে আসলো। ভেবেছিল এত সহজে আমাদের ছেড়ে চলে যাবে। সবাই ভয়ে থমকে গেল। মেহেরিন আমার হাত শক্ত করে ধরে বলল, আলামিন, এখন কি হবে? আমি গম্ভীর শ্বাস নিয়ে বললাম, এবার আসল লড়াই শুরু। রাজা তখন সামনে এগিয়ে এসে বললেন, তুমি আবার ফিরে এসেছো কেন? তান্ত্রিক হেসে বলল, আমি আমার প্রতিশোধ না নিয়ে কোথাও যাই না। আমি এক তখন সামনে এগিয়ে গেলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি তো কথা দিয়েছিলে চলে যাবে। তান্ত্রিক ঠান্ডা গলায় বলল, আমি কথা দিয়েছিলাম, কিন্তু আমি কখনো বলিনি আমি ফিরে আসবো না। আমি বুঝলাম এই লড়াই শুধু বুদ্ধি দিয়ে শেষ হবে না, এর জন্য সাহসও লাগবে। মেহেরিন আমার পাশে এসে দাঁড়ালো। সে বলল, আমি তোমার সঙ্গে আছি। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। তারপর আকাশের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, এবার দেখি কার শক্তি বেশি, অন্ধকারের না আলোর। চারপাশে আবার ঝড় শুরু হলো, আর সেই ঝড়ের মধ্যেই শুরু হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। চারপাশে ঝড় আরো তীব্র হয়ে উঠল। বাতাসের শব্দে যেন পুরো রাজ্য কেঁপে উঠেছে। আকাশে কালো মেঘ ঘন হয়ে জমে আছে, আর মাঝে মাঝে বজ্রপাত পুরো এলাকা আলোকিত করে দিচ্ছিল। আমি সামনে দাঁড়িয়ে তান্ত্রিকের দিকে তাকিয়েছিলাম। ভয়ের একটা চাপ বা অনুভূতি বুকের মধ্যে কাজ করছে, কিন্তু আমি এটা প্রকাশ করলাম না। তান্ত্রিক ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। সে বলল, একটা সাধারণ মানুষ আমার সঙ্গে লড়াই করবে? আমি শান্ত গলায় বললাম, মানুষকে ছোট করে দেখার ভুলটাই তুমি বারবার করছো। রাজা তখন আমাকে থামিয়ে বললেন, আলামিন, সাবধান, ও খুবই শক্তিশালী। আমি বললাম, জানি, কিন্তু ওর একটা দুর্বলতা আছে। তান্ত্রিক হেসে বলল, আমার দুর্বলতা? বলো শুনি। আমি বললাম, তুমি অহংকারী, আর সেই অহংকারই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। এই কথা শুনে তান্ত্রিকের মুখটা গম্ভীর হয়ে গেল। সে হঠাৎ হাত উঠালো, আর সাথে সাথেই চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। কিছু জিন ভয়ে পিছিয়ে গেল। মেহেরিন আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, আলামিন, ও আবার জাদু শুরু করেছে। আমি দ্রুত চারপাশে তাকালাম, তারপর বললাম, সবাই পেছনে যান, কেউ সামনে আসবেন না। রাজা তার লোকেদের সরিয়ে দিলেন।
তান্ত্রিক এখন একটা অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করলো। তার সামনে কালো আগুনের মতো কিছু একটা তৈরি হচ্ছে। আমি বুঝতে পারলাম ও সরাসরি আক্রমণ করতে যাচ্ছে। আমি মেহেরিনকে মেহেরিনের দিকে তাকিয়ে বললাম, তুমি কি ওর শক্তির উৎস সম্পর্কে কিছু জানো? মেহেরিন দ্রুত বলল, ওর শক্তি আসে ওর জাদুর কেন্দ্র থেকে, কিন্তু সেটা কোথায় আছে আমরা জানি না। আমি তখন মনে মনে ভাবলাম, ওর লাঠিটা। আমি জোরে বললাম, ওর লাঠিটা কোথায়? একজন জিন বলল, ওর কাছেই আছে। আমি বুঝলাম লাঠিটা ছাড়া ও পুরো শক্তি ব্যবহার করতে পারবে না, কিন্তু এখন সেটা ওর হাতেই আছে। তান্ত্রিক তখন চিৎকার করে বলল, শেষ হয়ে যাও সবাই। সে হাত নামাতেই কালো আগুনের ঢেউ আমাদের দিকে ছুটে আসতে লাগলো। মেহেরিন ভয়ে আমার হাত চেপে ধরলো। আমি দ্রুত বললাম, চোখ বন্ধ করো না। তারপর আমি হঠাৎ মাটিতে হাত রাখলাম এবং জোরে চিৎকার করে বললাম, থামো। অদ্ভুতভাবে সেই কালো আগুনটা আমাদের সামনে এসে থেমে গেল। সবাই অবাক হয়ে গেল। তান্ত্রিক নিজেও থমকে গেল। সে বলল, এটা কিভাবে সম্ভব? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বললাম, তুমি ভুলে গেছো, তুমি এখন সেই রাজ্যের ভিতরে আছো যেটাকে তুমি নিজেই অভিশাপ দিয়েছিলে। তান্ত্রিকের চোখ বড় হয়ে গেল। আমি বললাম, এই রাজ্যের নিয়ম তুমি ভেঙেছিলে, এখন সেই নিয়মে তোমার বিরুদ্ধে কাজ করবে। মেহেরিন অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, এই রাজ্যে একবার কেউ অন্ধকারের শক্তি ব্যবহার করলে সেই শক্তি তার নিজের ওপরই ফিরে আসে। তান্ত্রিক চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। ঠিক তখনই সেই কালো আগুন ঘুরে তার দিকে ফিরে যেতে শুরু করলো। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আগুনটা তাকে ঘিরে ফেলল। সে চিৎকার করে বলল, আলামিন, তুমি একটা বন্ধ করো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বললাম, তুমি নিজেই তোমার সব শাস্তি তৈরি করেছ। ধীরে ধীরে সেই কালো শক্তি তাকে গ্রাস করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই চারপাশ আবার শান্ত হয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। সবাই নিঃশ্বাস ফেলে স্বস্তি পেল। দিলে মেহেরিন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। সে বলল, তুমি আমাদের বাঁচিয়েছো আবারও। রাজার সামনে এসে বললেন, আজ থেকে তুমি শুধু আমাদের অতিথি নও, তুমি আমাদের পরিবারের একজন। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল এই গল্পটা এখানেই শেষ না, কারণ আমার সামনে এখনো অনেক কিছু বাকি। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর রাজ্যের পরিবেশ পুরো বদলে গেল। আকাশে পরিষ্কার চাঁদের আলো, হালকা বাতাস, আর চারপাশে এমন যেন এক ধরনের স্বস্তি নেমে এসেছে। আমি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। মনে হচ্ছিল একটা বড় যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আমার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল। মেহেরিন আমার পাশে এসে দাঁড়ালো। সে নরম গলায় বলল, তুমি চুপ করে আছো কেন? আমি একটু হাসলাম। ভাবছি সবকিছু এত দ্রুত বদলে গেল। মেহেরিন বলল, তুমি না থাকলে কিছুই বদলাতো না। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিন্তু আমার একটা দায়িত্ব এখনো বাকি। সে অবাক হয়ে বলল, কি দায়িত্ব? আমি বললাম, আমার দাদি। আমি তাকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসব। মেহেরের মুখটা একটু শান্ত হয়ে গেল। সে বলল, তুমি কি এখনই যেতে চাও? আমি বললাম, হ্যাঁ, অন্তত একবার দেখে আসতে চাই। ঠিক তখন রাজা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি সব শুনেছি। আমি সম্মান করে বললাম, আপনি অনুমতি দিলে আমি কিছুদিনের জন্য আমার গ্রামে যেতে চাই। রাজা হাসলেন, তোমার দায়িত্ব তুমি ভুলোনি, এটাই তোমার সবচেয়ে বড় গুণ। তিনি হাত তুলে বললেন, তুমি যেতে পারো, আর আমার মেয়েও তোমার সঙ্গে যাবে। মেহেরিন খুশিতে আমার দিকে তাকালো। কিছুক্ষণ পর আমরা রওনা হলাম। মেহেরিন আমার হাত ধরলো, আর মুহূর্তের মধ্যে আমরা আকাশের উপর দিয়ে উড়ে যেতে লাগলাম।
কিছু সময় পার হবার পর আমি আমার গ্রামে পৌঁছে গেলাম। সবকিছু আগের মতোই আছে, কাঁচা রাস্তা, ছোট ছোট ঘর আর সেই পুরনো বাড়ি। আমার বুকটা কেঁপে উঠলো। আমি দ্রুত ঘরের দিকে দৌড়ে গেলাম। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলাম দাদি চুপচাপ বসে আছে। তিনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন। আলামিন! আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। দাদি, আমি ফিরে এসেছি। দাদি আমার মুখে হাত দিয়ে বললেন, তুই কোথায় ছিলি রে এতদিন? আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, দাদি, অনেক কিছু ঘটেছে। তারপর আমি মেহেরিনের দিকে ইশারা করলাম, এই আমার স্ত্রী। দাদি প্রথমে কিছু বুঝতে পারলেন না। মেহেরিন সম্মান করে সালাম করলো। দাদি অবাক হয়ে বললেন, এত সুন্দর মেয়ে? আমি হেসে বললাম, দাদি, এটা সাধারণ মেয়ে না। তারপর আমি ধীরে ধীরে সব ঘটনা দাদিকে খুলে বললাম। দাদি সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আল্লাহর রহমত, তুই সত্যিই ভাগ্যবান। কিছুদিন আমরা গ্রামেই থাকলাম। মেহেরিন গ্রামের জীবনে নাম মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে তার নিজের জগৎ থেকে অনেক দূরে। একদিন রাতে দাদি আমাকে ডাকলেন। তিনি বললেন, আলামিন, আমার মনে হয় আমার সময় হয়ে এসেছে। আমি কেঁপে উঠলাম। এসব কথা বলো না দাদি। দাদি মৃদু হাসলেন। না রে, আমি অনেক দিন বেঁচে আছি। এখন তোর চিন্তা নেই। তুই ভালো আছিস, এটাই আমার শান্তি। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কয়েকদিন পর দাদি আমাদের ছেড়ে চলে গেলেন। পুরো পৃথিবীটা যেন থেমে গেল আমার কাছে। মেহেরিন আমার পাশে ছিল সবসময়। সে আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। কিছুদিন পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার ফিরে যাব সেই জিনের রাজ্যে। কারণ এখন সেটার আমার নতুন দায়িত্ব। আর সেই রাজ্যই এখন আমার নতুন জীবন। মেহেরিন আমার হাত ধরল। আমরা দুজন আবার আকাশের দিকে উঠতে লাগলাম। নিচে পড়ে রইল আমার পুরো জীবন। আমার সামনে অপেক্ষা করছিল এক নতুন অধ্যায়। আমরা এবার সেই জিনের রাজ্যে ফিরে গেলাম। আর সামনে অপেক্ষা করছিল এক নতুন অধ্যায়। আমরা আবার সেই জিনের রাজ্যে ফিরে এলাম। ফিরে আসার পর মনে হলো সবকিছু আগের মতোই, কিন্তু আমার ভিতরটা আর আগের মতো নেই। দাদিকে হারানোর কষ্টটা তখনও বুকের ভেতর ভারী হয়ে উঠছিল। মেহেরিন আমার দিকে তাকিয়ে বুঝতে পারছিল আমি চুপচাপ কেন। সে ধীরে বলল, তুমি এখনো কষ্ট পাচ্ছ, তাই না? আমি একটু মাথা নাড়লাম। হ্যাঁ, দাদি ছিল আমার সবকিছু। মেহেরিন আমার হাত ধরল। আমি আছি, তুমি একা নও। তার এই কথাটা শুনে আমার মনে একটু শান্তি এলো। আমরা রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলাম। রাজা আমাদের দেখে খুশি হয়ে উঠলেন। তিনি বললেন, তোমরা ফিরে এসেছো, ভালো লাগছে। আমি মাথা নিচু করে বললাম, দাদি, আর নেই। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, জীবন এভাবেই চলে, কিন্তু এখন তোমার সামনে নতুন দায়িত্ব আছে। আমি বললাম, কি দায়িত্ব? রাজা বললেন, এই রাজ্যের ভবিষ্যৎ। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, আমি বুড়ো হয়ে যাচ্ছি। এই রাজ্য চালানোর জন্য একজন যোগ্য মানুষের দরকার। আর আমি তোমাকে সেই দায়িত্ব দিতে চাই। আমি চমকে উঠলাম। আমি? কিন্তু আমি তো একজন মানুষ। রাজা হেসে বললেন, মানুষ বলেই তুমি পারবে। মেহেরিন খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি পারবে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আমি চেষ্টা করব, কিন্তু আমি ভুলও করতে পারি। রাজা বললেন, ভুল থেকেই শেখা যায়। সেদিন থেকেই আমার নতুন জীবন শুরু হলো। আমি ধীরে ধীরে রাজ্যের কাজকর্ম বুঝতে শুরু করলাম। জিনদের নিয়ম, তাদের জীবনযাপন সবকিছু শিখতে লাগলাম। দিন যেতে লাগলো। আমি রাজ্যের মানুষের সমস্যার সমাধান করতে লাগলাম। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। একজন জিন দৌড়ে এসে বলল,
সাহায্য হয়ে সমস্যা হয়েছে। সীমান্তে কিছু অজানা শক্তি দেখা দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম। বললাম, কোথায়? সে বলল, যেখানে আগে আলো আর অন্ধকারের সীমা ছিল। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, চলো। আমি আর মেহেরিন দ্রুত সেখানে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আবার সেই জায়গা অদ্ভুত এক হয়ে উঠেছে। মাটির উপর কালো দাগ আর বাতাসে একটা অচেনা গন্ধ। মেহেরিন ভয় পেয়ে বলল, এটা তো আগের মতো না। আমি নিচু হয়ে মাটি ছুঁয়ে দেখলাম, তারপরও বললাম, না, এটা অন্য কিছু। ঠিক তখনই হঠাৎ মাটি ফেটে গেল, আর সেখান থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া উঠে এলো। ছায়াটা গম্ভীর গলায় বলল, তোমরা ভেবেছিলে সব শেষ? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তুমি কে? ছায়াটা ধীরে হেসে বলল, আমি সেই শক্তির অংশ যাকে তোমরা ধ্বংস করতে পারোনি। মেহেরিন আমার হাত শক্ত করে ধরে বলল, আমি বুঝলাম তুমি নতুন বিপদ শুরু হয়ে গেছে। আর এবার হয়তো আগের থেকেও বড়। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। মাটির ফাটল থেকে যে কালো ছায়াটা উঠে এলো, সেটা ধীরে ধীরে আকার নিতে লাগলো। আমি আর মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছি। ছায়াটা এবার স্পষ্ট হয়ে উঠল। মানুষের মতো আকৃতি, কিন্তু পুরো শরীর ধোঁয়ার মতো কাঁপছে। সে ধীরে বলল, আমি শেষ হইনি। আমি কখনো শেষ হই না। আমি সাহস করে সামনে এগিয়ে পড়লাম। তুমি আসলে কে? সে বলল, আমি সেই অন্ধকারের অংশ যেটাকে তোমরা একদিন ভেবেছিলে ধ্বংস হয়েছে। আমার মনে হয়ে পড়ে গেল তান্ত্রিকের সেই কালো শক্তি। আমি বললাম, তাহলে তুমি সেই তান্ত্রিকের শক্তি? সে বলল, হ্যাঁ, তার শরীর শেষ হয়েছে, কিন্তু তার শক্তি বেঁচে আছে। মেহেরিন কাঁপা গলায় বলল, আলামিন, এটা তো আরো ভয়ঙ্কর। আমি বললাম, ভয় পেও না, আমরা একবার পেরেছি, আবারও পারবো। ছায়াটা হেসে উঠল। আগের বার আরো তোমরা ভাগ্যবান ছিলে, এবার না। সে হাত তুলতেই চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। মাটি কাঁপতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা জিনেরা ভয়ে পিছিয়ে গেল। আমি বুঝলাম এটা শুধু একটা ছায়া নয়, এটা একটা শক্তিশালী সত্তা। স- আমি দ্রুত মেহরিনকে বললাম, তুমি পিছনে যাও। মেহরিন মাথা নাড়ল। না, আমি তোমাকে একা ছাড়ব না। আমি বললাম, এই লড়াইটা আলাদা, তোমাকে নিরাপদ থাকতে হবে। সে অনিচ্ছায় কয়েক পা পিছিয়ে গেল। আমি তখন ছায়াটার দিকে তাকিয়ে পড়লাম, তুমি কি চাও? ছায়াটা ধীরে বলল, এই রাজ্য, এই শক্তি, সব আমার হবে। আমি বললাম, তুমি পারবে না। সে হেসে বলল, দেখে নাও। হঠাৎ সে আমার দিকে ধেয়ে এলো। আমি পাশ কাটিয়ে গেলাম, কিন্তু তার ছায়া আমার শরীর ছুঁয়ে গেল। একটা হঠাৎ ঠান্ডা শিহরণ পুরো শরীর কাঁপিয়ে দিল। আমি বুঝলাম এই শক্তি সরাসরি আঘাত না করে ভেতর থেকে দুর্বল করে দেয়। আমি দ্রুত মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। তারপর মনে মনে ভাবলাম, এটাকে সরাসরি হারানো যাবে না, অন্য কিছু করতে হবে। আমি চিৎকার করে বললাম, সবাই দূরে সরে যাও। জিনেরা আরো দূরে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। ছায়াটা এবার এগিয়ে এলো। আমি এবার চোখ বন্ধ করলাম। মেহেরিন চিৎকার করে উঠল, আলামিন। আমি যে বললাম, বিশ্বাস রাখো। তারপর আমি মনে মনে সেই মুহূর্তটা ভাবতে লাগলাম, যখন তান্ত্রিক তার শক্তি হয়ে হারিয়েছিল। আমি বুঝলাম এই শক্তি বাইরে থেকে না, ভেতর থেকে ভাঙতে হবে। আমি চোখ খুলে বললাম, তুমি একা কিছু না, তুমি শুধু একটা অবশিষ্ট শক্তি। ছায়াটা রেগে উঠল। চুপ, আমি বললাম, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি শুধু ভয়ের উপর দাঁড়িয়ে আছো। এই কথা বলতেই ছায়াটা কাঁপতে শুরু করলো। আমি বুঝলাম এটা কাজ করছে। আমি আরো জোরে বললাম, তুমি দুর্বল, তুমি কিছুই না। ছায়াটা ধীরে ধীরে ছোট হতে লাগলো। সে চিৎকার করে বলল, না, এটা হতে পারে না।
আমি সামনে এগিয়ে গেলাম, বললাম, তোমার শক্তি মানুষের ভয়, আর আমি ভয় পাচ্ছি না। একটা তীব্র আলো চারপাশে ছড়িয়ে পড়লো, ছায়াটা ভেঙে ভেঙে যেতে লাগলো। শেষ মুহূর্তে সে চিৎকার করে বলল, আমি আবার ফিরব। তারপর সে পুরোপুরি মিলিয়ে গেল, চারপাশ আবার শান্ত হয়ে গেল। মেহেরিন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। সে বলল, তুমি পেরেছো। আমি গম্ভীর শ্বাস নিলাম, বললাম, এই লড়াই শেষ না, কিন্তু আমরা প্রস্তুত। দূরে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, একটা নতুন দিনের শুরু হচ্ছিল। কিন্তু আমি জানতাম অন্ধকার আবারও ফিরে আসার চেষ্টা করবে, আর তখন আমাদের আরো শক্ত হতে হবে। চারপাশে আবার স্বাভাবিকতা ফিরে এলো। বাতাস ঠান্ডা, আকাশ পরিষ্কার, আর সূর্যের আলো ধীরে ধীরে পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল এই সব এই শান্তিটা খুব বেশি সময় থাকবে না। মেহরিন আমার দিকে তাকিয়ে বলল, এবার তো সব শেষ, তাই না? আমি ধীরে মাথা নাড়লাম, না, এবার শুরু। মেহরিন একটু অবাক হয়ে বলল, শুরু? আমি বললাম, যে শক্তিটা আমরা দেখলাম সেটা শুধু একটা অংশ ছিল, পুরোটা এখনো কোথাও লুকিয়ে আছে। মেহরিন চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখন রাজা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি সব দেখেছি, এটা আগের চেয়েও বড় বিপদ। আমি বললাম, হ্যাঁ, আর এবার তা আমাদের আগে থেকেই প্রস্তুত হতে হবে। রাজা বললেন, তুমি ঠিক ভাবছো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমাদের জানতে হবে এই শক্তির আসল উৎস কোথায়। মেহেরিন বলল, কিন্তু সেটা কিভাবে জানবো? আমি বললাম, যে জায়গা থেকে তান্ত্রিক তার শক্তি পেয়েছিল সেই জায়গায় যেতে হবে। রাজা একটু থেমে বললেন, সেই গুহা। চারপাশে একটা নীরবতা থেমে গেল। একজন জিন ধীরে বলল, ওখানে যাওয়া খুবই বিপজ্জনক। আমি বললাম, জানি, কিন্তু আমাদের অন্য কোনো পথ নেই। মেহেরিন আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমার সঙ্গে যাব। আমি বললাম, না, এটা ঝুঁকিপূর্ণ। সে আমাকে থামিয়ে দিল, তুমি একা যাবে না। আমি বুঝলাম ওকে থামানো যাবে না। রাজা বললেন, তোমরা দুজন একা যাবে না, আমি কিছু বিশ্বস্ত জিন তোমাদের সঙ্গে পাঠাবো। আমি মাথা নাড়লাম, ঠিক আছে। পরের দিন আমরা রওনা হলাম। আমি, মেহেরিন আর কয়েকজন শক্তিশালী জিন সবাই মিলে সেই গুহার দিকে যাচ্ছি। পথটা ছিল অদ্ভুত। চারপাশের গাছগুলো শুকিয়ে গেছে, বাতাস ভারী, আর একটা অচেনা নীরবতা। মেহেরিন আসতে বলল, এই জায়গাটা ভালো লাগছে না। আমি বললাম, আমারও না। কিছুক্ষণ পর আমরা গুহার সামনে পৌঁছে গেলাম। গুহাটা বিশাল, আর ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। একজন জিন বলল, এটাই সেই জায়গা। আমি গম্ভীর শ্বাস নিলাম, বললাম, চলো ভেতরে যাই। আমরা ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই মনে হলো অন্ধকার যেন আমাদের গিলে ফেলেছে। দেওয়ালগুলো কালো, আর কোথাও কোথাও অদ্ভুত চিহ্ন আঁকা। মেহেরিন আমার হাত শক্ত করে ধরল। হঠাৎ সামনে একটা আলো দেখা গেল। আমরা এগিয়ে গেলাম, দেখি একটা বড় পাথরের ঘর, আর তার মাঝখানে একটা কালো পাথরের স্তব্ধ দাঁড়িয়ে আছে। স্তব্ধটা থেকে ধীরে ধীরে কালো ধোঁয়া বের হচ্ছে। বুঝলাম এটাই উৎস। ঠিক তখনই একটা গম্ভীর গলা শোনা গেল, তোমরা শেষ পর্যন্ত এখানে চলে এলে। আমরা সবাই ঘুরে তাকালাম। অন্ধকার থেকে ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে এলো। ঘরের ছায়া থেকেও অনেক বড়, অনেক ভয়ঙ্কর। মেহেরিন কাঁপা গলায় বলল, এটা? আমি সামনে দাঁড়িয়ে পড়লাম। এবার আসল সত্যটা সামনে আসছে। ছায়াটা ধীরে বলল, আমি এই শক্তির আসল রূপ। আমি বুক ধপ আমার বুক ধপ করে উঠল। আমি বুঝলাম এবারে লড়াইটা হবে সবচেয়ে কঠিন। গুহার ভিতরে ঠান্ডা বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠল। কালো পাথরের সেই স্তব্ধ থেকে ধোঁয়া উঠে পুরো ঘরটাকে ঢেকে ফেলেছে। আমি সামনে দাঁড়িয়ে সেই বিশাল ছায়াটার দিকে তাকিয়েছিলাম। সে ধীরে ধীরে বলল,
তুমি অনেক দূর চলে এসেছো আলামিন, কিন্তু এখানে তোমার শেষ। আমি শান্ত গলায় বললাম, শেষ না, আজই তোমার শুরুটা শেষ হবে। মেহেরিন আমার পাশে এসে দাঁড়ালো। সে বলল, আমরা একসাথে আছি। আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়লাম। তারপর আমার চোখ গেল সেই কালো স্তব্ধটার দিকে। আমি বুঝলাম এই স্তব্ধটাই সবকিছুর মূল। আমি চিৎকার করে বললাম, সবাই পিছনে যাও। জেনেরা দ্রুত সরে গেল। ছায়াটা হেসে উঠল। তুমি কি ভাবছো এটা ভেঙে আমাকে থামাতে পারবে? আমি বললাম, চেষ্টা না করে আমি কিছু ছাড়ি না। সে হঠাৎ আমার দিকে আক্রমণ করলো। চারপাশে কালো শক্তি ছড়িয়ে পড়ল। আমি কষ্ট করে দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল এই শক্তি আমাকে ভেতর থেকে ভেঙে ফেলবে। মেহেরিন চিৎকার করে বলল, আলামিন। আমি দাঁত চেপে বললাম, আমি পারবো। তারপর আমি ধীরে ধীরে সেই স্তব্ধতার দিকে এগোতে লাগলাম। ছায়াটা আরো শক্তিশালী হয়ে উঠল। সে বলল, তুমি পারবে না। আমি বললাম, মানুষ সব পারে যদি সে হাল না ছাড়ে। আমি দৌড়ে গিয়ে স্তব্ধটাকে জড়িয়ে ধরলাম। মুহূর্তের মধ্যে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। একটা তীব্র শক্তি আমাকে আঘাত করছিল। আমি চোখ বন্ধ করে মনে মনে দোয়া করতে লাগলাম। মেহেরিন কণ্ঠ শুনতে পাচ্ছিলাম দূর থেকে, আলামিন ছাড়ো। কিন্তু আমি ছাড়লাম না। আমি চিৎকার করে বললাম, শেষ। তারপর পুরো শক্তি দিয়ে সেই স্তব্ধটাকে ধাক্কা দিলাম। একটা বিকট শব্দ হলো। স্তব্ধটা ফেটে গেল। এক মুহূর্তের মধ্যে পুরো গুহা কেঁপে উঠল। কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে গেল। তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। ছায়াটা চিৎকার করে উঠল, না। তার শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সবকিছু শেষ। গুহার ভেতরে আবার নীরবতা নেমে এলো। আমি মাটিতে বসে পড়লাম, হাঁপাতে লাগলাম। মেহেরিন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি পেরেছো। আমি ধীরে বললাম, আমরা পেরেছি। কিছুক্ষণ পর আমরা গুহা থেকে বের হয়ে এলাম। বাইরে এসে দেখি পুরো রাজ্য আলোয় ভরে গেছে। আকাশ পরিষ্কার, সূর্য উজ্জ্বল। রাজা এসে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আজ তুমি শুধু আমাদের রাজ্য না, আমাদের ভবিষ্যৎ বাঁচিয়েছ। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর ধীরে বললাম, এটা আমার দায়িত্ব ছিল। সেদিনের পর থেকে আর কোনো অন্ধকার শক্তি সেই রাজ্যে ফিরে আসেন। আমি আর মেহেরিন একসাথে সেই রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করতে লাগলাম। মানুষ আর জিন, এই দুই জগতের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হলো। মাঝে মধ্যে আমি আমার গ্রামের দিকে যাই, কিন্তু আমার আসল ঘর এখন এই জিন রাজ্যেই। আর আমার জীবনের সবচেয়ে বড় সত্য ভালোবাসা, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো অন্ধকারকে হারানো সম্ভব। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনি যদি এমন রহস্যময় ভৌতিক এবং বাস্তব জীবনের অদ্ভুত ঘটনা শুনতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন। আর দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। আর আপনাদের জীবনে যদি এমন কোনো গল্প থেকে থাকে তাহলে আপনারা আমাদের ইমেল করে পাঠাতে পারেন এবং হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করে সেখান থেকেও লিখে পাঠাতে পারেন বা ভয়েস মেসেজ করে পাঠাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।